ধরেন আপনার একটা কোম্পানি আছে। এখন এই কোম্পানির ভিতরে আপনি চাচ্ছেন যে একটা সিইও নিয়োগ দিবেন। এখন আপনি কি কখনো এরকম ডিসিশন নিবেন যে লোকটা ঠিক মতো একটা ম্যানেজারই হইতে পারেনি, সেই লোকটাকে আপনি সিইও বানায় দিবেন? কখনো তো এরকম না, তাই না? আর যদি এরকম হয়ও, তাও তো আপনার একটা সবাই হাসি তামাশা করবে আপনাকে নিয়ে, যে ভাই আপনি কারে সিইও বানাইলেন? এই কোম্পানির, যে কোম্পানির সিইও আপনি বানাইছেন যাকে, সে ম্যানেজারই হইতে পারেনি কখনো। ঠিক এমনটাই ঘটছে 2018 সালের দিকে আর্জেন্টিনা দলের সাথে। আর্জেন্টিনা দলে এমন একজনকে কোচ বানানো হয়েছে, যেই লোকটার এই কোচ সম্পর্কে ঠিকমতো আইডিয়াও ছিল না। যেই লোকটার কোনো, আমরা যদি ইউরোপিয়ান লিগ বলি বা ফ্রান্সের লিগগুলা বলি, এরকম কোনো বড় লিগে ট্রফি জয়ের কোনো রেকর্ডও ছিল না। আর্জেন্টিনা, যে দলটা কিন্তু যেন তেন কোনো দল না যেখানে একটা কোচ বসাই দিলে হইলো, যে দলটাকে নিয়ে পুরো বিশ্ব ভাবে, যেই দলটার উপর পুরো বিশ্বের চোখ আছে, এমন সেই একটা দলের কোচ যখন এমন একটা মানুষকে বানায় দেওয়া হয় যার তেমন কোনো আইডিয়াই নেই, তখন কিন্তু মানুষের হাসি তামাশা করা, যেটা আপনি ফ্যানের কথাই বলেন না কেন বা মিডিয়ার কথাই বলেন না কেন, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এমন সিচুয়েশন এমন একটা পর্যায়ে চলে গেছে যখন আর্জেন্টিনার টিম বা তারা যখন তাদের কোচ ডিসিশন নিছে যে এই লোকটা আমাদের কোচ হবে, এই ডিসিশনটা জানাইছে মিডিয়াতে, মিডিয়ার একটা লোক তখন প্রশ্ন করে বসছে যে আপনি কি আমাদের সাথে হাসি তামাশা করতেছেন নাকি সিরিয়াসলি এই লোকটা কি আপনি বসাবেন কোচে? তখন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোকরা বলতেছিল যে না, এটা আসলে আমরা পার্মানেন্ট কোচ হিসেবে বসাচ্ছি না, এই লোকটাকে বসাচ্ছি আমরা কিছুদিনের জন্য, বা বলতে পারেন অস্থায়ী কোচ হিসেবে রাখতেছি, জাস্ট খালি পরিচালনা করার জন্য, যতক্ষণ না পর্যন্ত আমরা একটা স্থায়ী ভালো একটা কোচ আনতে পারি। এখন ফাস্ট ফরওয়ার্ড করে যদি আমরা 4 বছর পরে যাই, একই সাথে কোপা আমেরিকা, ফিনালেসিমা, ওয়ার্ল্ড কাপ, এই বড় বড় মেজর 3টা ট্রফি জিতাই দিছে। এবং সেই লোকটা আর কেউ না, বরং লিওনেল স্কেলোনি। আজকের এই ভিডিওতে লিওনেল স্কেলোনিকে নিয়ে কোনো ইতিহাস বলবো না, যে সে কিভাবে বড় হয়েছে, তার কষ্টের দিনগুলা, বা সে কিভাবে এই পর্যায়ে এসে পৌঁছাইছে, তার ব্যক্তিগত লাইফের উপর আমরা ফোকাসই রাখবো না এই ভিডিওতে। সেটা নিয়ে অন্য একটা ভিডিও বানানোর প্ল্যান আছে। বাট আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো যে এই লিওনেল স্ক্যালোনি কিভাবে এই আর্জেন্টিনা যে দলটা ভেঙে যাবে এরকম একটা সিচুয়েশনে চলে গেছিল, মেসি রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, সেই সময় কিভাবে সেই আর্জেন্টিনার হাল ধরছে, এবং এত কম সময়ের মধ্যে এরকম একটা সিচুয়েশন দাঁড়া করাইছে যে একটা আনবিটেবল টিম, যেটা একই সাথে ওয়ার্ল্ড কাপ, ফিনালেসিমা এবং কোপা আমেরিকা 3টা বড় বড় শিরোপা জিতছে, যেটা কিন্তু বিশ্বের বা ফুটবল বিশ্বে বলতে গেলে খুবই রেয়ার। তো চলেন আজকে আপনাকে সেই গল্পটাই শোনাবো যে লিওনেল স্ক্যালোনি কিভাবে এই আর্জেন্টিনা দলটাকে একবার ভাঙা অবস্থা থেকে এরকম আনবিটেবল টিম বানাইছে। আপনি জাস্ট চিন্তা করেন সিচুয়েশনটা এতটা খারাপ ছিল, এটা বোঝানোর জন্য আমি 2018 সালের বিশ্বকাপটার একটু উদাহরণ টেনে আনি। 2018 সালের বিশ্বকাপ তো রাশিয়াতে হইলো, এবং আর্জেন্টিনা কিন্তু তখন ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। আর্জেন্টিনা খারাপ খেলছে ভালো খেলছে যেটাই হোক, সেই তর্কে যাব না, আমি যাব ড্রেসিং রুমের কাহিনী, যেটা ফুটবল মাঠ থেকে ডেফিনেটলি বাইরে। ড্রেসিং রুমে সবাই পুরো পিন ড্রপ সাইলেন্স, সবাই চুপ করে বসে আছে, কেউ কারোর সাথে কোনো কথা বলতেছে না। মানে সিচুয়েশন পুরো ভয়ঙ্কর। মানে আপনি যদি চিন্তা করে দেখেন, একটা থাকে না ব্যাপার যে আচ্ছা আমি এই টিমটাকে লিড দিতেছি, এই টিমের অবস্থা খারাপ হয়েছে, আচ্ছা সমস্যা নেই, আমার টিম হারছে, আমি তো বড়, আমি তো এই টিমটাকে লিড দিচ্ছিলাম, বা আমি তো টিমের একটা সদস্য, আমি উঠে বাকি যাদের মন খারাপ এদেরকে আমি বুঝাই, যে বা একটা সান্ত্বনা দিই যে যাক, যা হয়েছে হয়েছে, টেনশন নেওয়ার কিছু নেই, নেক্সট টাইম আমরা কোপাবো, আমাদের টার্গেট এবারের বিশ্বকাপ না, আমাদের টার্গেট পরের বারের বিশ্বকাপ, কিছু না কিছু একটা বলে আমি সান্ত্বনা দিব। বাট ওরকম কোনো সিচুয়েশন ছিল না ওখানে। সবাই মুড অফ করে বসে আছে, কেউ যে কারো সান্ত্বনা দিবে সেই সাহসটুকু বা সেই ইচ্ছাটুকু কারোর মধ্যে নেই। ভয়ানক অবস্থা। এবং একই সাথে তখন মেসির কথাটা চিন্তা করেন, যেই লোকটা ক্লাবের ভিতরে ধাপায় বেড়াইতেছে, বেস্ট পারফর্ম করতেছে, সেই লোকটা ন্যাশনাল টিমে এসে পুরোপুরি ফেল করতেছে, তাকে ন্যাশনাল টিম হিসেবে ফেলিওর ঘোষণা করে দিছে মিডিয়া। কারণ একই সাথে 2014 সালের বিশ্বকাপ ফাইনালে যে হার, 15-16 সালের কোপা আমেরিকা ফাইনালে গিয়ে চিলির কাছেই হার, এইরকম বড় বড় 3টা ট্রফি যখন হাত থেকে মিস আউট হয়ে গেছে মেসি, তা ফাইনালে ওঠার পরে তখন মেসিকে না আসলে একটা ইন্টারন্যাশনাল ফেলিওর হিসেবে দেখা শুরু হয়েছে। এমনও না যে ন্যাশনাল টিমে মেসি একা কিভাবে টানবে, আর তো কেউ ভালো নাই, জিনিসটা অমনোচ্ছিন্ন ছিল না তখন। কারণ তখনকার সময় যদি আপনি চিন্তা করেন, টিমের মধ্যে লিওনেল মেসি, ডিমারিয়া, অ্যাগুয়েরো, হেগুইনের মতো বিশ্ব তারকারা ছিল, এবং এই এক একটা প্লেয়ার কিন্তু ক্লাবের মধ্যে বেস্ট পারফর্মিং।
বাট দলে এসে ওরকম ভাবে ওরা গড়ে উঠতে পারতেছিল না, বা সামহাও কিছু একটা মিসিং ছিল। থাকে না একটা ঘর দাঁড়া করাইতে পারতেছে না, কোনো না কোনো একটা জায়গায় একটা ব্লক মিসিং, যতবারে দাঁড়া করাইতে যাই ঘরটা ভেঙে পড়ে যাইতেছে। সেম সিচুয়েশন ছিল আর্জেন্টিনা দলের, যে বিশ্বমানের খেলোয়াড়ের অভাব বা ভালো প্লেয়ার নেই, সেটা যত না বড় ব্যাপার, তার থেকেও বড় ব্যাপার ছিল কোনো দলই নেই। ফুটবল তো একজনের খেলা না, যে একজন খেলবে, একজন খেলে এটাকে জিতাবে। ফুটবল তো একটা টিম হিসাবে খেলতে হয়। ওই টিম বন্ডিং হইতে শুরু করে টিমের ভিতরের যে কানেকশন, টিমের ভিতরে যে অবসেশন, টিমের যে একটা থাকে না, পুরোটা টিম সবার মেন্টালিটি সেম, সবাই একই জিনিস ভাবতেছে, তাদেরকে এই একটা জিনিসই পাইতে হবে, 11 জনের মাথায় একই চিন্তা, সেই জিনিসটা ছিল না। এবং দ্যাটস দ্য মেইন রিজন যে আর্জেন্টিনার অবস্থা এতটা জঘন্য হয়ে গেছিল, এতটা খারাপ হয়ে গেছিল, দলটা এতটা পরিমাণ ভেঙে গেছিল। এখন সে সবচেয়ে মজার ঘটনায়, যেটা ভিডিওর প্রথমে বলছিলাম, যে এই যে এরকম একটা খারাপ সিচুয়েশন চলতেছিল টিমের, এমন একটা সময় কিন্তু এমন একটা কোচ আনা দরকার যে পুরাটা টিম বুঝাবে, রাইট? বাট এমন সময় এই অ্যাসোসিয়েশন কি ঘোষণা দিল, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, যে আমাদের কোচ হবে লিওনেল স্ক্যালোনি। লিওনেল স্কেলোনি নর্মালি একটা মাঝারি লেভেলের ডিফেন্ডার ছিল, একেবারে যে টপ নচ লেভেলের ডিফেন্ডার ওরকমও না, তো জাস্ট মিডিয়াম লেভেলের। আর যদি কোচিং এক্সপিরিয়েন্সের কথা বলতে যাই, তখনকার সময় সে অনূর্ধ্ব-20 মানে আর্জেন্টিনার অনূর্ধ্ব-20 দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করতেছিল। জাস্ট আপনি চিন্তা করে দেখেন, মেইন কোচও না, অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করতেছে, সেই লোকটারে ধরে আর্জেন্টিনার মেইন দলের কোচ বানাই দিতেছে। সবাই কিন্তু ট্রাস্ট করতেছিল না লিওনেল স্ক্যালোনিকে। আর যখন সবাই ওকে স্ক্যালোনিকে ট্রাস্ট করতেছিল না, তখন ওর উপর না কোনো ওরকম প্রেশারও ছিল না। কারণ কি, অ্যাসোসিয়েশন বলেও দিছে যে এই কোচটা স্থায়ী কোচ না, অস্থায়ী কোচ, কিছুদিন আছে, এরপরে নতুন কোচ আসলে এটা সরাই দিব। ওনার উপর কোনো প্রেশারও ছিল না। এবং যখন ওনার উপর কোনো প্রেশার নেই, তখন ওনার হারানোরও কিছু ছিল না। সো উনি জিনিসটা এভাবে চিন্তা করতেছে, আচ্ছা আমি তো আসি কিছুদিন, আমি আমার মতো করে গুছানোর চেষ্টা করি, নতুন কোচ আসলে ছেড়ে দিব, ওটা তো ঠিক আছে পরে এইসব, বাট আমার উপর ওরকম প্রেশারও নেই, জাস্ট নামমাত্র কোচ হিসাবে আসি যেহেতু, আমি কিছু জিনিসপত্র একটু গুছাই, দেখি আমি কিরকম পারি, জাস্ট এক্সপেরিমেন্টাল কাইন্ড অফ বলতে গেলে। সো উনি, যেহেতু ওনার উপর কোনো প্রেশার ছিল না, উনি এরকম কোনো বার্ডেন ছিল না, এই জন্য উনি সব উদ্ভট টাইপের ডিসিশন নেওয়া শুরু করছে। এবং পরবর্তীতে গিয়ে দেখা গেছে এইসব উদ্ভট টাইপের ডিসিশন আর্জেন্টিনা দলের জন্য কতটা পরিমাণ হেল্পফুল ছিল, যেটা আপনি ট্রফির নাম্বার দেখি বুঝতে পারতেছেন এখন। সো স্কালোনি যখন দায়িত্ব নিল, তখন সে খেয়াল করছে আর্জেন্টিনার ভিতরে লিটারেলি বলতে গেলে একটা দেয়াল তৈরি হয়ে গেছে। দেয়ালটা কাইন্ড অফ একটা অদৃশ্য দেয়াল, মানে আমি জাস্ট আপনাকে একটু বুঝাই তাহলে আপনি বুঝবেন। সিচুয়েশনটা এমন হয়ে গেছে, যেহেতু মেসি, ডিমারি এরা খুব টপ ক্লাস লেভেলের প্লেয়ার, এই কারণে এদেরকে নিয়ে সবার মাথা ব্যথা, কোচিং স্টাফ হতে শুরু করে সবাই এদেরকে নিয়ে লাফালাফি করে। এর কারণে যারা নর্মাল প্লেয়ার, তারা বেসিক্যালি ওই ইগনোরের শিকার হইতেছিল। স্কালোনি যেটা করলো, সে যখন আর্টসে টিমের ভিতর, সে সবাইরে ডাকছে, দেখে একটা কথা বলছে, যে আমার এই টিমের ভিতরে আমি যতদিন কোচ আছি, কেউ কারো থেকে কোনো অংশ কম না। মেসি যেই দুনিয়ার যেই লেভেলের প্লেয়ারই হোক না কেন, আমার কাছে মেসির ইম্পর্টেন্স যেরকম, ঠিক সেম ভাবে মার্টিনেজের ইম্পর্টেন্সও তেমন। প্লেয়ার 11টা নামে আমার মাঠে, 11টার 11 জনই আমার জন্য সেম ইম্পর্টেন্স, একজনও আমার জন্য কম ইম্পর্টেন্ট না। এবং এই কারণে দলের ভিতরে না ওই যে একটা আইস ওয়াল তৈরি হয়ে গেছিল, যেটা অদৃশ্য ওয়াল ছিল, ওই আইসটা ব্রেক হওয়া শুরু হইলো, সবাই সবার আরো ক্লোজ হতে শুরু করলো, সবাই সবার জন্য খেলতে শুরু করছে। এরকম না যে আমি আমার নিজের জন্য খেলবো, নিজের রেকর্ড ভারী করার জন্য খেলবো, এই মেন্টালিটি থেকে বের হয়ে দলের জন্য খেলবো, এই জিনিসটা চিন্তা করা শুরু করছে। এবং দ্যাটস দ্য থিং, যে লিওনেল স্ক্যালোনি সবার মাইন্ডসেটই চেঞ্জ করে দিচ্ছে। সবাই এখন নিজের ব্যক্তিগত অর্জনের জন্য না খেলে দলের অর্জনের জন্য বেস্ট এফোর্ট দেওয়া শুরু করছে। এবং এই জিনিসটা থেকে একটা লেসনও নেওয়া যায়। আপনি চিন্তা করেন, আপনি যে শুধু একটা ফুটবল টিমই তা না, যে কোনো জায়গার বা যে কোনো সেক্টরে যদি একটা টিম আপনার থাকে, এবং ওই টিমের ভিতর সবাই যদি সবার ইগোটা, সবার মেন্টালিটিটা, সবার ইগোটা যদি একটা সাইডে করে, সবার মাইন্ডসেট যদি একটাই রাখে, যে না, আমাদের টার্গেট হইতেছে এই দলটাকে জিতাবো, আমাদের টিমটাকে জিতাবো, আমাদের টিমটাকে দিয়ে কাজটা কমপ্লিট করাবো, কে কত এফোর্ট দিতেছে না দিতেছে, ও কেন কম এফোর্ট দিতেছে, আমি কেন বেশি দিতেছি, ইট ডাজন্ট ম্যাটার, আমাদের টার্গেট আমাদের টিমটাকে জিতানো। এরকম মাইন্ডসেট যখন আসবে, তখন যে কোনো টিম যে কোনো সেক্টরে যে কোনো কিছু অর্জন করতে পারবে। এখন এটা তো ছিল একটা কাজ, যেটা পুরো টিমটাকে ঐক্যবদ্ধ করছে। আরেকটা প্রবলেম কি ছিল জানেন, আগের আর্জেন্টিনাকে যদি আমি দেখতে যাই, তখন মেসির উপর না সবকিছুর প্রেশার ছিল। সবকিছুর প্রেশার বলতে কিরকম,
বল সামলানো হতে শুরু করে গোল বানানো, গোল করা, ৩-৪টা কাজ মেসির একার ঘাড়ে এসে পড়তো। স্ক্যালোনি কি করছে? আসার পরে সেই দায়িত্বটাকে না কয়েকজনের মধ্যে না ভাগ করে দিছে। যেমন ডিপলকে বানায় দিছে মেসির ছায়ার মতো। এনজো ফার্নান্দেস মিডফিল্ডে পুরো কন্ট্রোল করা শুরু করলো। ম্যাকঅ্যালিস্টার ভারসাম্য রাখলো। আলভারেজ, দি মারিয়া এরা ট্রাই করতেছিল কি ডিফেন্ডারদেরকে বিজি রাখতে। যেই মুহূর্তে আলভারেজ, দি মারিয়া ডিফেন্ডারদেরকে নিজের উপর ফোকাসে এনে বিজি রাখবে, ততক্ষণে মেসিকে বল পাস করে দিলে মেসি গোল করে ফেলতে পারবে। এখন মেসির জন্য এটার একটা বড় লাভ হয়ে গেছে। কারণ কি, মেসি না এখানে পুরো একটা স্বাধীনতা পাইছে। স্বাধীনতা বলতে কিরকম, আগের মতো এখন সব প্রেশার ওর উপর নাই, যে বল সামলাইতে হবে আমার, গোল বানাইতে হবে আমার সিচুয়েশন, এরপরে গোল করতে হবে আমার। ওগুলা সব বাকি কাজ যেহেতু আরেকজনের উপর চলে গেছে, ওর কাজ এখন খালি একটা গোল করা। তো এই যে পূর্ণ স্বাধীনতাটা পাইছে, এটার ফলে মেসি কিন্তু অনেক ভালো পারফর্মিং করা শুরু করছে ন্যাশনাল টিমে। তো এই যে ভালো পারফর্ম করা বা মেসির থেকে যে ভালো একটা আউটপুট বের করে আনা, কিভাবে মেসিকে একবারে বেস্ট ভাবে কাজে লাগানো যায় আমার দলের জন্য, সেই কাজটা কিন্তু লিওনেল স্ক্যালোনি করছে। সেটা আপনি কিন্তু মোটে অস্বীকার করতে পারবেন না। স্ক্যালোনি এখানে আরেকটা কাজ করছে, টিমের ভিতর নতুন বা তরুণ যারা ছিল তাদেরকে অনেক বেশি বেশি সুযোগ দিচ্ছে। আপনি যদি ফর এক্সাম্পল এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ, মলিনা, ম্যাকঅ্যালিস্টারের মতো নতুন মুখদের যখন সুযোগ দেওয়া শুরু করছিল, তখন সবার মনে একটাই প্রশ্ন ছিল, সবার কাছে একটাই প্রশ্ন ছিল যে ভাই এরা কারা, এদেরকে কেন আপনি সুযোগ দিচ্ছেন? স্ক্যালোনের খুব সোজা সাপটা একটা উত্তর, এই তরুণদের মধ্যে কোনো ইগোইস্টিক যে ব্যাপারটা থাকে যে ক্লাবে খেলে আমি বেস্ট পারফর্মার, আমি এইসব কাজ করব না, আমি এটা করবো, আমি সেটা করবো, আমি এটা চাই, আমি এটা হলে না খেলবো না, এরকম ব্যাপার নাই। ওদের ভিতর ইগো জিনিসটাই নেই, ওরা শিখতে চায়, ওদের ভিতর ওই শিখার মেন্টালিটিটুকু আছে। এবং বিশ্বকাপ নকআউট পর্বে এনজো ফার্নান্দেসের যে গোলটা ছিল 2022 সালে, এবারে যেভাবে নিজেকে তুলে ধরছে, যে এই জিনিসটা স্ক্যালোনের ওই ডিসিশনের কারণে কিন্তু হয়েছে। যদি স্ক্যালোনে ওই ডিসিশনটা না নিত, নতুনদেরকে সুযোগ দেওয়ার, তরুণদেরকে দিয়ে খেলানোর, তাহলে হয়তো আমরা আলভারেজের মতো এরকম ভালো ভালো প্লেয়ার আর্জেন্টিনা থেকে পাইতাম না কখন। 2022 সালে ফ্রান্সের বিপক্ষে যে ফাইনালটা, বা 2021 সালে যে কোপা আমেরিকার ফাইনালটা, এগুলাতে কিন্তু আপনি এইটা অস্বীকার করতে পারবেন না যে আর্জেন্টিনা খুব ইজিলি জিতে গেছে। আর্জেন্টিনা কিন্তু অনেক ভালো পরিমাণ কিন্তু চাপ ফেস করা লাগছে, এবং সেই চাপে আর্জেন্টিনা ভেঙে না গিয়ে লিটারালি ভালো পারফর্ম করছে দেখেই কিন্তু আজকে কাপগুলো তাদের ঘরে। কিন্তু এই আর্জেন্টিনায় কি আগের আর্জেন্টিনাটা ছিল? আপনি যদি এভাবে চিন্তা করে দেখেন, 2014 বলেন, 15 বলেন, 16 বলেন, এই 3 সালেও তো আর্জেন্টিনা ফাইনালে গেছিল, বাট ঠিকই কিন্তু চাপের মুখে পড়ে টিম কিন্তু ভেঙে গেছে। আলটিমেটলি কাপ কিন্তু জিততে পারে নাই। স্ক্যালোনি প্লেয়ারদের মাথার ভিতর এমনভাবে জিনিসটা ঢুকাই দিছে যে প্রবলেম হইতেই পারে, চাপ আসবেই, এটা নর্মাল একটা ব্যাপার, বাট এই চাপে ভাঙা যাবে না। এই চাপ আসলে প্ল্যান একটা ছিল, ওই প্ল্যানটা কাজ করতেছে না, সমস্যা নাই, সাথে সাথে আরেকটা প্ল্যান বানায় দিব, আরেকটা প্ল্যান বানায় দিলে ওটা অ্যাপ্লাই করো। কিন্তু ওই যে ভেঙে পড়ার যে ব্যাপারটা, সেটা করা যাবে না। বিশ্বাস হারানোর যে ব্যাপারটা, সেটা করা যাবে না। বরং একজন প্লেয়ার আর একজন প্লেয়ারের উপর পুরো আস্থা রাখবে যে না, আমরা সামহাও চাপে পড়ে গেছি, নো প্রবলেম, আরেকটা প্ল্যান আছে আমাদের, ওইটা এখন আমরা এক্সিকিউট করব। আমি করতেছি কিছু, তুই অর্ধেক কাজ কর, এইভাবে করে আগাইতে হবে। কারণ আপনি যদি স্ক্যালোনের কাজগুলি একটু দেখেন বা একটু অবজার্ভ করেন, তাহলে বুঝবেন সৌদি আরবের সাথে প্রথম ম্যাচটাই হারছে, বাট এটা কোনো এফেক্ট ফেলে নাই টিমের উপরে। স্ক্যালোনের সাথে সাথে প্ল্যান চেঞ্জ করে ফেলছে। নেদারল্যান্ড ফ্রান্সের জন্য একটা ভিন্ন কৌশল ছিল তার, কখনো 4-3-3, কখনো 4-2-3-1, আবার কখনো 5 জনের ডিফেন্ডার। মানে এমনভাবে এক একটা প্ল্যান বানাইছে সে, যে প্ল্যান এ না হলে সমস্যা নাই, এই না হয় হইতে পারে, আমি বি অ্যাপ্লাই করব। এটা তো হতাশ হওয়ার কি আছে, এটা তো ভেঙে পড়ার কি আছে? এরকম একটা মেন্টালিটি এই সব প্লেয়ারদের মাথায় ঢুকে দেওয়ার কারণে ওইরকম বড় বড় চাপেও কিন্তু আর্জেন্টিনা ভেঙে পড়েনি। এবং এই যে কথায় কথায় প্ল্যান চেঞ্জ করে ফেলা, এই জিনিসটা আবার প্রতিপক্ষকে অনেক কনফিউজড করে ফেলছে, যার কারণে আর্জেন্টিনা একটা ভালো একটা হেল্প পাইছে এইসব বড় বড় কাপগুলো নিজেদের ঘরে নেওয়ার। আপনি চিন্তা করে দেখেন না, এই গল্পটা কিন্তু কোনো একটা মুভি সিনেমার গল্প না, এটা বরং এক সত্যিকারের গল্প, যেটা আমি আপনি সবাই দেখছি। যে যে আর্জেন্টিনা দলটার উপর সবার বিশ্বাস উঠে গেছিল, যে মেসিকে 2018 সালে সবাই ভিলেন বানায় ফেলছিল, 2014, 15, 16-তে খারাপ পারফর্ম করার কারণে ন্যাশনাল ভিলেন, ন্যাশনাল ফেইলিওর, দেশপ্রেম নাই, এমন কথাবার্তা বলা শুরু করছিল। সেই সিচুয়েশন থেকে মেসিকে হিরো বানানো, 2022 সালে সবাই মেসিকে নিয়ে লাফালাফি করা, আর্জেন্টিনা দলটার এত বড় একটা পরিবর্তন আনা, এবং সবচেয়ে বড় কথা, বড় বড় 3টা ট্রফি আর্জেন্টিনার ঘরে আনার মতো কাজ একটা লোকই করছে,
যে লোকটার উপর কারো আবার বিশ্বাস ছিল না, সেই লোকটা আর কেউ না, লিওনেল স্ক্যালোনি। এই লোকটাকে কেউ বিশ্বাস করেনি, এই লোকটার কোনো এক্সপিরিয়েন্স না থাকার কারণে, এবং এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। এবং এক্সপিরিয়েন্স না থাকা থেকে কিভাবে এত বড় বড় ট্রফি অর্জন করছে সেটা কিন্তু কোনো সিনেমার গল্প থেকে কোনো অংশে কম না। এবং অনেকে এটাও মনে করে যে আর্জেন্টিনার যে এখন দলটা আছে এটা ওয়ান অফ দ্য বেস্ট টিম, আনবিটেবল টিম, যাদেরকে টক্কর দিলে একেবারে ভয়ঙ্কর লেভেলের খালি একটা টিমই পারবে, যেটা হচ্ছে মাইটি ফ্রান্স। আপনার কাছে কি মনে হয় বর্তমানে যে আর্জেন্টিনার টিমটা আপনি দেখতেছে এইবারের বিশ্বকাপে, এটা কি সবচেয়ে পাওয়ারফুল টিম, বা এটাই কি হিস্ট্রির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর লেভেলের একটা টিম, যেটা ভাঙা অবস্থা থেকে, নড়বড়ে অবস্থা থেকে এত অল্প সময় এমন একটা আনবিটেবল অবস্থা চলে গেছে? নাকি আপনার আছে অন্য কোনো ভিন্ন মতামত, বা আপনার আছে অন্য কোনো লজিক? যেটাই থাকুক না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেরকম আমি ইন্টারেস্টিং ভিডিও বানায় থাকি আমি, সো ওগুলো দেখতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক দিবেন। আপনার আর্জেন্টাইন বন্ধু থাকলে তাদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।